আসসালামু আলাইকুম। ইটিন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে বসে সংখ্যালঘু নির্যাতনে অপপ্রচার চালাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, জানালেন মির্জা ফখরুল। মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তী গ্রেপ্তার। ছড়া গুলিতে চোখ হারিয়ে দিশেহারা জয়পুরহাটের রকি ও তার পরিবার। প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক হল গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল। অবরোধের কারণে দীর্ঘ যানজটে যাত্রীদের চরম দুর্ভোগ। এবং দখল আর দূষণে মরতে বসেছে টাঙ্গাইলের সুন্দরী খাল, জলাধারটি বাঁচানোর দাবি এলাকাবাসীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত 53 বছরে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হয়নি, এবার পরিবর্তনের সুযোগ এসেছে, তার সৎ ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জনসভায় তিনি বলেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, মানুষ পরিবর্তন চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভোটের অধিকার নিশ্চিত করতে হবে দাবি করে তিনি বলেন, ভোটের অধিকার, ভাতের অধিকার, ন্যায় বিচারের জন্য প্রয়োজনে আবারও সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। দায়িত্বশীল জায়গায় বসে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মানুষ শান্তিতে থাকতে চায়, তাই বিএনপি নির্বাচন চায়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে সংখ্যালঘু নির্যাতনে অপপ্রচার চালাচ্ছে পতিত স্বৈরাচার হাসিনা। আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব। সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো, সংসদে পাঠাবো, তাই না? সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে, আমাদের উন্নতি কিভাবে হবে সেটা ব্যবস্থা করবে। এই কাজগুলো তাদের করার দায়িত্বটা তাদের, তাই তো? সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করতে পারি। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনীর সুলতানপুর এলাকা থেকে গতকাল দুপুরে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা পুলিশ। দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার রইস উদ্দিন এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, মিঠুন চক্রবর্তী গত 16 জুলাই চট্টগ্রামের 2 নম্বর গেটের শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাধারণ ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। মিঠুন চট্টগ্রামের চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী বলেও জানায় পুলিশ। জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে 65টি ছররা গুলি লাগে রাকিবুল হাসান রকির। অনেক চিকিৎসার পরেও ডান চোখে একেবারেই দেখতে পান না তিনি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাম চোখও। রকির হোটেল শ্রমিক বাবা উন্নত চিকিৎসাও করাতে পারছেন না। অভাব অনটন নিয়ে অনিশ্চিত জীবন কাটছে তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আমি বাসাতে থাকি, তারপর রাস্তায় অনেক হইচই শুনি, হইচই শোনার পরে যাই দেখি মিছিল। জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জে পোশাক কারখানার কর্মী রকি ছুটিতে জয়পুরহাটে আসেন। সেখানে ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন তিনি। 4 আগস্ট শহরের রেলগেট এলাকায় পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষের সময় চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে 65টি ছররা গুলি লাগে তার। এতে এক চোখে দৃষ্টি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন রকি। সরকারের কাছে ছেলের উন্নত চিকিৎসার দাবি তার পরিবারের। মিছিল করতে ছাত্র ভাইরা ওদের সঙ্গে আমি মিছিলে যোগ দিই, আমার শরীরে গুলি লাগে, পরে আমি অজ্ঞান লাগে পড়ে যাই। ডাক্তার ওখানে বলে দেয় আমার ডান চোখে আমি দেখতে পারবো না। ওখানে ট্রিটমেন্ট নিয়ে আসে বাসায়, এখন বর্তমানে আসি। আমার ছেলের বুক টুক এলা সম্পূর্ণ মনে রক্তাক্তে, আমি তখন দেখার পরে তখন অজ্ঞান হয়ে যায়। আমার ছেলের সুচিকিৎসার জন্য সরকারের কাছে বিভিন্ন আবেদন করতেছি। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এলাকাবাসীও। ওরা অনেক কষ্টে জীবন যাপন করে, এই রকির কামাই দিয়ে তারা চলতো, সেই এখন বর্তমান তাদের কষ্টে জীবন যাপন করতেছে। এই রকির সুচিকিৎসার জন্য
সবাইকে এগিয়ে আসা এবং সরকারকেও বলবো এ ব্যাপারে যেন একটু পদক্ষেপ রাখে। চোখটা বর্তমান দেখতে পায় না, মানে সরকার থেকে যদি কোনো অনুদান পাইতো তাহলে খুব উপকার হতো আর কি। এদিকে জেলা প্রশাসক বলছেন, সরকারি বরাদ্দ এলেই তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এ পর্যন্ত ফাইনাল হয়েছে আমার 57 জন আহত ছাত্র আছে। আর সরকারিভাবে যে সহায়তা আসছে, টাইম টু টাইম যে নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক তাদের এর জন্য সহায়তা, তাদের খোঁজ খবর রাখা, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা, এটা করছি। সরকারি নিয়মের ফিতায় আটকে না রেখে জুলাই আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গণ্যমান্য ব্যক্তিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, প্রশাসনকে জনবান্ধব করার পাশাপাশি রাজনৈতিক দলের লেজুর বৃত্তি থেকে মুক্ত রাখতে হবে। এছাড়া স্বচ্ছ, স্বাধীন ও জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার প্রস্তাবও দেন বক্তারা। জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ডক্টর আয়ুব মিয়া ও ডক্টর হাফিজুর রহমান ভূঁইয়া সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। সভায় বক্তারা নানা প্রস্তাবনা তুলে ধরেন। কারখানা খুলে দেওয়ার আশ্বাসে 7 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। এর আগে সকালে গাজীপুরের কোনাবাড়িতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে অবরোধ করেন এম নিটওয়ার্ক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারী এবং যানবাহনের যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। শ্রমিকরা জানান, এম নিটওয়ার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ 17 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর থেকে শ্রমিকরা কারখানাটি খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিল। কুমিল্লার 14 গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রোববার 14 গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু। তিনি 14 গ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় 10 থেকে 12 ব্যক্তি হেনস্থা করে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশও দেওয়া হয়েছে। নাটোর সদর উপজেলার নওপাড়া ও চাঁদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে ঘন কুয়াশার কারণে নাটোর সদর উপজেলার নওপাড়া জুটমিল এলাকায় 6টি পণ্যবাহী ট্রাকের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এ সময় কোনটি খাদে পড়ে যায়, কোনটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে হোসাইন নামে এক ট্রাক চালক নিহত হন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। এ ঘটনায় আহত হন আরো 4 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় নাটোর বগুড়া মহাসড়কে যান চলাচল। এদিকে ভোরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। খুলনায় চিংড়িতে জেলি পুশ করার সময় অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে সেনাবাহিনী, ভোক্তা অধিকার ও পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 60 কেজি পুশ করা চিংড়ি, 21টি সিরিঞ্জ, 3টি জেলি মিক্সচার মেশিন, মিক্সার করা জেলি ও 7 প্যাকেট জেলি পাউডার। যৌথ বাহিনী জানিয়েছে, ওজন বৃদ্ধি করতে গোপনে বদ্ধ ঘরে সিরিঞ্জ দিয়ে জেলি ও সাবু পুশ করা হচ্ছিল এসব চিংড়িতে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বাখেরআলী সীমান্ত এলাকা থেকে 3টি ভারতীয় গরু সহ 3 চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে এই সীমান্তের গোয়ালটুপি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। সকালে 53 বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টাঙ্গাইলের করটিয়ার এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দখল আর দূষণে মরতে বসেছে খালটি। অথচ এ খালকে কেন্দ্র করে এক সময় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এই এলাকায়, যা কালের বিবর্তনে এখন এসব যেন শুধুই ইতিহাস। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। সৌন্দর্যের কারণে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই খালটির নাম সুন্দরী খাল। জেলার সবচেয়ে বড় কাপড়ের হাট, বাংলার আলিগড় হিসেবে পরিচিত সাদত কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের যাতায়াতের পথ ছিল এই সুন্দরী খাল দিয়ে। তবে সড়ক ব্যবস্থা উন্নত হওয়ার পর দিন দিন গুরুত্ব কমতে থাকে এ খালের। অবৈধ দখলদাররা খালের দুপাশ দখল করে পাকা বাড়িঘর নির্মাণ করতে থাকে। হাট বাজার সহ আশপাশের ময়লা আবর্জনা এনে ফেলতে থাকে এখানে। ফলে দূষণ আর দখলে অস্তিত্ব সংকটে পড়ে যায় ঐতিহ্যবাহী সুন্দরী খাল। বর্তমানে এই খাল মৃতপ্রায় এবং দুই দিক থেকে প্রভাবশালী মানুষেরা ভরাট করে এই খাল এবং এই খালের অবস্থা ঝুঁকিপূর্ণ করেছে। খালের সৌন্দর্য তখন ছিল ভরপুর, ভালো ছিল। সেই ভালোটা আজকে আবর্জনার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে খালটা অসুন্দর হয়ে গেছে। ময়লা আবর্জনার কারণে দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটতে পারে না পথচারী সহ শিক্ষার্থীরা। পরিবেশকে করে তুলেছে অসহনীয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সারা বাজারের আবর্জনা, আশেপাশের বাসা আছে সেগুলোর আবর্জনা ফেলে এই খালকে এমনভাবে দূষিত করছে যে এখানে তো নৌকা চলাচলের ব্যবস্থা নাই এবং কি পানি চলাচলের ব্যবস্থায় এখানে দুষ্কর হয়ে গেছে। এদিকে যখন আমরা যাতায়াত করি অনেক প্রচুর দুর্গন্ধ, এদিকে একটু হাঁটাচলা করা যায় না। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। কালের পরিক্রমায় এর মুখ বন্ধ হয়ে গেছে, মানুষ অবৈধভাবে দখল করে নিয়েছে। বাজারের বর্জ্য, কারখানার বর্জ্য এখানে পড়ার পরে এমন দুর্গন্ধ হয়েছে যে মানুষের এখানে চলাফেরা করা একেবারেই অসম্ভব হয়ে গিয়েছে। আমরা চাই যে খালের মুখ খুলে দেওয়া হোক, অন্তত বর্ষাকালে যেন এটা দ্রুতগতিতে পানি প্রবাহ হয়, যেন এই ময়লাগুলো চলে যায় এবং মানুষ আবার আগের মতো পরিবেশ ফিরে পায়। টাঙ্গাইল শহরতলির পাশ দিয়ে বয়ে চলা এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল আগের সৌন্দর্য ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ময়মনসিংহের ভালুকার নিশিন্দা গ্রাম থেকে গত শুক্রবার নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শিশুটির পরিবার জানায়, গত মঙ্গলবার নিজ বাড়ি বহলি হতে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে রিদওয়ান। শুক্রবার দুপুরের পর থেকে ছেলেটি নিখোঁজ হয়। রোববার তার মরদেহ বাড়ির পাশে মৎস্য খামারে ভাসতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের কান্দি বলিয়ারপুরে রাতের আধারে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। বিভিন্ন বাসাবাড়ির ময়লা আবর্জনা সেখানে ফেলায় নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দুর্গন্ধের কারণেই পথচারীরা মহাসড়ক দিয়ে হাঁটতে পারছেন না। রাস্তা ও উন্মুক্ত স্থানে ময়লা ফেলে যারা পরিবেশ দূষণ করছেন তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। নওগাঁর মহাদেবপুরে ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছে পাওনা টাকা আদায় ও তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে তারা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, চাল, ধান ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনির কাছে 250 ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকের 35 কোটি টাকা পাওনা রয়েছে, কিন্তু তিনি এসব টাকা পরিশোধ না করে হঠাৎই লাপাত্তা হয়ে নিজেকে দেউলিয়া দাবি করেছেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে নৌবাহিনীর সঙ্গে অন্য দেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান 2022 ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নৌপ্রধান আরও বলেন, নৌবাহিনী দেশের সমুদ্র সীমা ও সম্পদের সুরক্ষা এবং মেরিটাইম ইকোনমির বিস্তৃতে অগ্রণী ভূমিকা পালন করছে। এবার সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোল্ড অব অনার লাভ করেন মিডশিপম্যান 2022 ব্যাচের মিডশিপম্যান
তৌহিদুর রহমান জয়। এছাড়া নৌ প্রধান স্বর্ণপদক অর্জন করেছে মিডশিপম্যান নাসিফ আলভি হক এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমির স্বর্ণপদক লাভ করেন। ডাইরেক্টর এন্ট্রি অফিসার 2024 বি ব্যাচের অ্যাক্টিং লেফটেন্যান্ট হাসনাতুল্লাহ। খুলনায় সাউন্ড ও লাইটের সরঞ্জাম সহ বাদ্যযন্ত্র ভাঙচুর, লুট ও শব্দযন্ত্র কলাকুশলীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন করা হয়। এ সময় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাউন্ড লাইট ব্যবসায়ী ও কলাকুশলীরা। গত 18 ডিসেম্বর লিলিয়ান পার্কে কনসার্টে হামলার এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকার অভিযান চালিয়ে 61 কেজি গাঁজা সহ 4 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় 2টি প্রাইভেট কার, নগদ টাকা ও 6টি মোবাইল ফোন জব্দ করা হয়। সকালে র্যাব 12 এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ছোটবেলা থেকেই রঙের কাজে আগ্রহ নূর আলীর। পাশের বাড়িতে রঙের কাজ দেখে মিস্ত্রিদের সহযোগিতা করতে করতেই ছবি আঁকা শুরু। বর্তমানে নূর আলী সহ তার আরো 3 ভাই রিকশা পেইন্টিং করে এলাকার সুনাম অর্জন করেছেন। প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 2023 সালে ঢাকার রিকশা ও রিকশা চিত্রকে ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। সেই রিকশা চিত্রের বাহারি কাজ নিয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে নূর আলী আর্ট সেন্টার। সেখানে নূর আলী তার ভাইদের নিয়ে ছবি আঁকছেন হারিকেন, চশমা, কেটলি, শোপিস, রিকশা, গরুর গাড়ি, সিএনজি অটোরিকশা, মাটি ও অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিলে। তাদের তুলির ছোঁয়ায় এক একটা চিত্র যেন জীবন্ত হয়ে উঠছে। দেয়ালেও রয়েছে নানা শিল্পকর্ম, রয়েছে সিনেমার চিত্র। পড়ালেখায় অমনোযোগী হওয়ায় ছোটবেলাতেই পেইন্টিংয়ের কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে রিকশা পেইন্টিংয়ে আগ্রহ বাড়ে তার। হয়ে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিং ধারার শিল্পী। মালেক উস্তাদ কোরিয়া থেকে, দক্ষিণ কোরিয়া থেকে আসছে, নতুন নতুন ডিজাইনের কাজ করে, বেবি টেক্সের কাজ করে, তারপরে মার্কেটের ভিতরে আপনার নতুন নতুন ডিজাইন করে ছাড়ে। তখন আমার একটু আগ্রহ রাখলো। নূর আলী অন্য কাজ করলেও তার ভালোবাসা রিকশা পেইন্টিং ঘিরেই। আমার বড় ভাই কাজ করতো, এই কাজ দেখে দেখে নিজের আগ্রহ জাগলো। আমাদের বিলুপ্ত কাজটা বিভিন্ন পণ্যের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলব, সেটা হোক হারিকেন, সেটা হোক কেতলি। জেলা কালচারাল অফিসার বলেন, প্রান্তিক রিকশা চিত্রশিল্পীদের খুঁজে এনে তাদের কাজ বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন তারা। তারা যে একটা একদম প্রকৃতি প্রদত্ত যে একটা প্রতিভার অধিকারী, সেটা কিন্তু শুধু কুমিল্লাবাসী নয়, সারা দেশের মানুষের মাঝে এটা তারা নিজেদেরকে উপস্থাপন করার একটা সুযোগ পেয়েছে। এই কাজের পরিধি বৃদ্ধিতে আর্থিক সহায়তার আশ্বাস কুমিল্লা বিসিকের। এই উদ্যোক্তারা যদি একটু প্রাতিষ্ঠানিক রূপে বা ব্যক্তিগতভাবে আমাদের কাছে আসে, তাহলে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসব, তাদেরকে আমরা ঋণ সহায়তা দিতে পারি। রিকশার গায়ে আঁকা চিত্রগুলো ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন। এই শিল্পকে ধরে রাখতে সকলের সহযোগিতা চান শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাগেরহাটে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের বেসরগাতি বায়তুল লতিফ জামে মসজিদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 4 শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. সাইদুর রহমান, বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মাবুদ সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কক্সবাজারে আগামী 28 ডিসেম্বর জেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে হাফ ম্যারাথন। এ উপলক্ষে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ম্যারাথনের লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রামু সেনানিবাসের 2 পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বেরিন ড্রাইভ রোড ভাঙ্গার মুখ হতে ইনানি হোটেল বেওয়াজ পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়ক পথের ম্যারাথনটি সকাল 7টায় শুরু হয়ে শেষ হবে সকাল 11টায়। এতে 7 জন বিদেশি সহ প্রায় 300 জন পুরুষ ও নারী বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।